দর্শক, সাম্প্রতিক সময়ে কয়েক দফা ভূমিকম্প দেশে আতঙ্ক ছড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ভয় না পেয়ে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। দর্শক, আজ আমরা ভূমিকম্প ঝুঁকি এবং নগর পরিকল্পনা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই মুহূর্তের বাংলাদেশ দেশভাবনায় আমার সঙ্গে তিনজন অতিথিকে আমি আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার, ভূমিকম্প বিশেষজ্ঞ ও সাবেক অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান, দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। রয়েছেন ডক্টর আক্তার মাহমুদ, নগর পরিকল্পনাবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। অধ্যাপক সৈয়দ ডক্টর হুমায়ুন আক্তার, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। সহজভাবে সাধারণ মানুষের জানার জন্য আমি একটু জানতে চাই যে বাংলাদেশে আসলে যে ভূতাত্ত্বিক অবস্থান এবং ভূমিকম্পের যে প্রেক্ষাপট, সেটির বিশ্লেষণ যদি একটু করতেন। আমরা আসলে কতটা ঝুঁকিতে রয়েছি, কোন কোন এলাকা, সহজভাবে যদি একটু। আসলে সুন্দর প্রশ্ন। যে একটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন ধরে 2 দশকের উপরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে আমরা গবেষণা করে আসছি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে আমরা প্লেটের গতি এবং যে কারণে প্লেট ভূত্বকের মধ্যে আপনার হচ্ছে ভূমিকম্পের শক্তি জমা হয়, সেই শক্তিটা আমরা পরিমাপ করেছি। সেই হিসাবে আমরা এবং আমাদের গবেষণার ফলাফল আমরা নেচার জিও সায়েন্স 2016 সালে আমরা প্রকাশ করেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে এবং আমাদের গবেষণার যে অভিজ্ঞতা, তাতে হচ্ছে বা আমরা সুনির্দিষ্টভাবে যেটা বলেছি যে বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার জন্য 2টা উৎস রয়েছে। একটা হচ্ছে ডাউকি ফল্ট আমাদের উত্তরে, আপনার মেঘালয় পাদদেশে, আপনার শেরপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট পূবে চলে গেল ভারতের ভিতরে। আর একটা হচ্ছে সিলেট থেকে আপনার কক্সবাজার, টেকনাফ পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল আছে, এটা হচ্ছে বার্মা প্লেটের মধ্যে পড়ে, এটাকে বলা হয় সাবডাকশন জোন। এইখানে আসলে সবচাইতে বেশি আপনার শক্তি জমা হয়ে রয়েছে এবং এই সাবডাকশন জোনটা শুরু হয়েছে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ যে হাওর, সেই হাওর হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে চলে গেছে। এর পূর্ব প্রান্তটা হচ্ছে বার্মা প্লেট, পশ্চিমটা হচ্ছে ভারতীয় প্লেট। তো এখানে আপনার যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে, গত 1000 বছরে এই শক্তিটা বের হয় নাই। আমরা হয়তো প্রতিনিয়ত অনেকেই বলে থাকি যে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ এলাকা। আসলে বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ দেশ নয়। এখানে হলো স্বল্প ভূমিকম্প হয় আর কি, অতি মাঝামাঝি। যেটা হয় দূরেরগুলো হয়, আমরা অনুভব করি। কিন্তু এটাই হচ্ছে, যেহেতু ভূমিকম্প খুব একটা হয় না, এটাই হচ্ছে আমাদের জন্য ভয়ের কারণ। যে শক্তিটা জমা হয়ে আছে, সেটা আজ হোক, কাল হোক বা আগামী 50 বছর পরে হোক, এটা বের হবেই। এখন শুক্রবারে যে ভূমিকম্পটা হলো, সেটা হয়তো এটার একটা আলামত যে আমরা যেটা আমাদেরকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ যে শক্তিটাকে আটকে রয়েছে, সেটা একটা পয়েন্টে বের হয়ে গেল, সাবডাকশন জোন থেকে একটা পয়েন্টে বের হয়ে গেল। এখন হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আরও বড় শক্তিটা বের হবে ভবিষ্যতে। সেটার জন্য আমাদের সামনে প্রস্তুতি এখন সময় রয়েছে। সেই প্রস্তুতিটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, যেটা আরও আলোচক রয়েছেন তারা এই বিষয়ে আরও সুন্দর করে বলবেন। নিশ্চয়ই স্যার, আপনার কাছে আবারও আসবো সহজভাবে বুঝতে। আমি আমার যে গবেষণা, তাতে বলা হচ্ছে যে 1762 সালে রাখাইনে 8.8 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তার অনেক বছর পর 1918 সালে, 100 বছরেরও কিছু বেশি সময় পর, নেত্রকোনায় অঞ্চল বলা হচ্ছে, ওই অঞ্চলে 7.2 এরকম একটি মাত্রার ভূমিকম্প হয়েছিল। আমি একটু সাম্প্রতিক সময় আসতে চাই। ঢাকা এবং নরসিংদীতে 5.7 মাত্রার একটি ভূমিকম্প সাম্প্রতিক সময় হয়েছে। স্যার, আপনার কাছে একটু আমি জানতে চাই যে বড় আকারের ভূমিকম্পের পরে আমরা দেখলাম যে যে প্রাণহানি হলো, তাতে আতঙ্ক ছড়িয়েছে। বেশ আতঙ্কিত হয়ে অনেকের আহত হয়েছে, নিহতের সংখ্যাও হয়েছে। এবার বড় আকারের ভূমিকম্পের পর উদ্ধার কাজের জন্য আমাদের সক্ষমতাটা আসলে কতটুকু? ধন্যবাদ। না, ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটা কোনো আগাম সংকেত দেয় না আসলে। আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম দুর্যোগ আমরা ফেস করছি, যেমন আপনার বন্যা, তারপরে কালবৈশাখী আছে, এখানে জলোচ্ছ্বাস, এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশ। কিন্তু এই ভূমিকম্প দুর্যোগ মানে তো বড় এক্সপিরিয়েন্স মানে ইদানিংকালে হয় নাই। সেজন্য কিন্তু আমরা যেহেতু এগুলো দেখা হয় না, দেখি নাই বড়, এই জন্যই এগুলোর ব্যাপারে প্রস্তুতিও কিন্তু এখন ওইভাবে নেওয়া হয় না আসলে, কারণ ইমাজিন করতে পারছি না আসলে। সুতরাং এখানে যেহেতু
আমাদেরকে আগাম সংকেত দেয় না, সেই জন্য কিন্তু একটা স্যার যেটা বলে অনেক প্রস্তুতিটাই কিন্তু আমাদেরকে এই ঝুঁকি কমিয়ে আনতে পারে। তো এখন দুই রকম আছে মনে করেন এখানে প্রস্তুতির ক্ষেত্রে আছে। একটা হলো আপনার কিভাবে আমরা ভূমিকম্প, যেহেতু মানুষ মারে না, ভূমিকম্পের দুর্বল স্থাপনার মাথায় পড়েই মানুষ বা চাপা পড়েই মানুষ মারা যাচ্ছে আসলে। সুতরাং আমাদের দেশে যে নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তারা কোড ফলো করছে না, অথবা কোড ফলো করার বাধ্যবাধকতা নাই, এবং সেখানে মানুষের কোড ফলো করার একটা ফাঁকি দেওয়ার একটা শিথিলতা আছে। এই সব মিলেই কিন্তু আমরা ঝুঁকির মাত্রাটাও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের এই ভূমিকম্পের জন্য যে রেগুলেটরি বডি আছে রাষ্ট্রের, তারাও কিন্তু তাদেরও গাফলতি আছে। সুতরাং এখানে যে আমরা যে বলবো, আপনি যেটা বললেন যে কতটুকু রিস্কগুলো আছে, বিশেষ করে শহর এলাকা ঢাকা যেহেতু আমাদের খুব জনবহুল ঢাকা, চিটাগং, অন্যান্য যেগুলো আছে সিটি যেগুলো আছে, এখানে কিন্তু অনেক বিল্ডিং হচ্ছে যে অপরিকল্পিতভাবে হচ্ছে, এগুলো কিন্তু রাস্তাঘাট সামনে নাই, এবং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে স্ট্রাকচারালি সাউন্ড করো না। এগুলো যে স্ট্রাকচার যেটাকে বলা হয় যে কাঠামোগতভাবে এগুলো অ্যাপ্রুভাল নাই, স্ট্রাকচারে কত সাউন্ড আছে স্ট্রাকচারালির জন্য, যেখানে আমরা শুধু আর্কিটেকচারাল ডিজাইন নিয়েই কিন্তু রাজুক পাস করে, যেটা কাঠামোগতভাবে কিন্তু দেখা হয় নাই। সুতরাং এগুলো কীভাবে তদারকি হয় না এইভাবে, এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু মানুষ পড়ে মারা যেতে পারে আসলে। সুতরাং আমরা দেখেছি যে আপনি যেটা বললেন যে যখনই কোনো ভূমিকম্প হচ্ছে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং মানুষ দৌড়াদৌড়ি করছে, এটা কোনো প্রয়োজন নেই আসলে। কারণ আমরা সেটাই কিন্তু দেখেছি, যেমন ইউনিভার্সিটি এলাকায়, তারপর দেখালাম কয়েকটা জায়গায় আমরা হোস্টেলে দেখলাম মানুষ লাফ দিয়ে যাচ্ছে আর এগুলো। তো এখন বাসা বাড়িতে দেখা যাচ্ছে মানুষ নিচে দাঁড়ায় যাচ্ছে। এখন ঢাকা এমন একটা জায়গা যেখানে রাস্তায় দাঁড়াবে সেটা আরও বড় ঝুঁকিতে হয়ে যাবে, কারণ রাস্তা আপনার রেলিং ভেঙে পড়বে মাথায়, অথবা ফুলের টপ পড়বে, অথবা এয়ার কন্ডিশনিং মাথায় এসে পড়বে, এরকম একটা সেকেন্ডারি দুর্যোগ রয়ে গেছে আসলে। সো তারপরেও বলবো যে এখানে ঢাকা যেহেতু একটা খুবই জনবহুল এলাকা, যেটা এখানে জনবহুল এলাকার মধ্যে এখানে আমাদের যে ইলেকট্রিক্যাল লাইন যেগুলো আছে, তারপর গ্যাসের লাইন, এগুলো কিন্তু খুবই অপরিকল্পিতভাবে আছে, এগুলো কিন্তু জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে আসলে। সুতরাং আর্থকোয়েকের সাথে সাথে এখানে একটা বড় এফেক্ট হবে আসলে, যেটা আমরা ফায়ারের সেটা একটা বড় এফেক্ট। সুতরাং ওভারঅল দিক থেকে আমরা মানুষের যেটা বলবো যে অ্যাওয়ারনেসটা খুবই অভাব রয়েছে, বিশেষ করে যে আমরা যেহেতু কখনো দেখা হয় না ভূমিকম্প, কী করতে হবে সেটা কিন্তু আমাদের পাবলিক যেটা কমিউনিটি থেকে আরও অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। সেখানে হয়তো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আসলে। তো আমরাও যেহেতু এখন একটা বড় একটা ধাক্কা খেয়েছে মানুষ, এর আগেও কিন্তু হয়েছে, কিন্তু এই ব্যাপারেও কিন্তু যেহেতু আমরা এখনও লেসন নেইনি আসলে, তা আমরা যেটা আমাদের এখনও অনেকাংশে বাকি আছে, যেখানে আমরা আমাদের আশেপাশে কিন্তু অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে, যেমন আপনার নেপালে হয়েছে, বার্মাতে হয়েছে, এখান থেকে কিন্তু একটা বড় একটা লেসন নিতে পারি আসলে আমরা, বিশেষ করে যে সমস্যাগুলো কী হয়েছে এখানে। তো এখানে আমরা তারা কিন্তু অ্যাটলিস্ট মনে করেন যে আমাদের কমিউনিটি প্রিপেয়ারনেসে তারা কিন্তু ওখানে দিয়েছে। শুধু এখান থেকে আমরা কমিউনিটি প্রিপেয়ারনেসের জন্য কিন্তু আলাদা কোনো বাজেটের প্রয়োজন নাই এখানে। অ্যাটলিস্ট মনে করে আমরা যদি আপনি যেটা বললেন যে বিশেষ করে যদি একটা পারিবারিকভাবে কী প্রস্তুতিগুলো আছে, দেন আমাদের কমিউনিটি প্রিপেয়ারনেস, অর্গানাইজেশনাল প্রিপেয়ারনেস, ন্যাশনাল প্রিপেয়ারনেস, এগুলোকে যদি আমরা টেক কেয়ার করতে পারি, আমার কী পরিকল্পনা আছে, কন্টিনজেন্সি প্ল্যান যেগুলো বলি আমরা, এই কন্টিনজেন্সি প্ল্যান যেগুলো প্ল্যানের মধ্যে আছে, এটুকু যদি এক্সিকিউশন রাখতে পারে, মাঝে মাঝে মহড়া দিই, তাহলে হয়তো মানুষের যে এই ভীতিটা কমে আসবে, এবং যার যার করণীয় সেটা কিভাবে কাজ করবে সেটা একটা বড়। এই ধরনের মহড়া যখন বড় ধরনের দুর্যোগ হয়, যেমন অগ্নিকাণ্ড কিংবা এই ধরনের ভূমিকম্প হয়, তখন আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেন, সরকারের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা কি এগুলো নিয়ে ভাবেন? এটা ধরো যে জন্য কিন্তু একটা দরকার হলো কি, একটা রাষ্ট্রের সেফটিটা কিন্তু রাষ্ট্রের যে যন্ত্র আছে তাকে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে। এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, এবং সেখান থেকে কিন্তু একটা বাধ্যবাধকতা করতে হবে আসলে, যেমন প্রত্যেক স্কুল, কলেজে, হসপিটাল বলেন, আপনি কমিউনিটি সেন্টার, অথবা এই যেটা আছে কমার্শিয়াল বিল্ডিং, মাঝে মাঝে মহড়ার প্রয়োজন রয়েছে। কিন্তু এখানে হয়তো ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সে মাঝে মাঝে করা হয়, কিন্তু সবাই করতে চায় না, কারণ এটা ঝামেলা মনে করেন সময় আগে। কিন্তু আপনি অন্যান্য বিদেশে যান,
স্যারও বলতে পারবেন যে জাপানে হোক অন্য জায়গায় যায় সেখানে কিন্তু তারা কিন্তু রেগুলার মহড়া দিচ্ছে, কারণ মহড়া জিনিসটা যদি আপনি ভালোভাবে দেন তাহলে আপনি প্যানিকটা কমে যাবে। আসলে আপনার কী করণীয় আসে যে মানুষ প্যানিক হয়ে যাচ্ছে, যেন লাভ দিচ্ছে কিন্তু আপনি যেটা বললেন। সুতরাং আমরা রেগুলার যদি মহড়া করতে এবং রাষ্ট্রযন্ত্র থেকে যদি সরকারিভাবে যদি একটা শক্তভাবে বলা হয় আর কি এখানে, এবং আমাদের মিডিয়ার মাধ্যমে আরও অ্যাপসের মাধ্যমে যদি মানুষকে যদি একটা অ্যাওয়ার্ড করা হয়, আমার মনে হয় মহড়াটা কম্পালসারি করতে পারলে অবশ্যই আমার মনে হয় যে মানুষের যে এই প্যানিকটাতে চলে আসবে এবং অ্যাটলিস্ট কিছুটা মনে করেন প্রিপেয়ারনেসের একটা ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারবো আমরা। নিশ্চয়ই। যেমনটা আলী আহমেদ খান স্যার বলছিলেন যে আমরা একটা অপরিকল্পিত নগরায়নের মধ্যে আছি। আমার সহজ প্রশ্ন, আমরা কতটা অপরিকল্পিত নগরায়নের মধ্যে আছি? ডক্টর আক্তার মাহমুদ, আপনি যদি একটু বিশ্লেষণ করেন। বড় শহরগুলোতে তো এই ঝুঁকির মাত্রা একদম রেড জোনে বোধহয়। ধন্যবাদ আপনাকে। হুমায়ুন আক্তার স্যারের কথা শুনছিলাম। স্যার যেভাবে বললেন যে আমাদের যে ঝুঁকিটা আছে এবং ভূমিকম্প হবে, এই বিষয়টাকে যদি আমরা ধরে নিই তাহলে আমাদের প্রস্তুতিটা ওই জায়গায় আমাদের খুব বেশি কিছু করার নেই, তাই তো? তাহলে প্রস্তুতিটা কতটা জরুরি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। 2010 সালে ফেব্রুয়ারি মাসে দুটো ভূমিকম্প হয় পৃথিবীতে। একটা হচ্ছে চিলিতে আর একটা হচ্ছে হাইতিতে। চিলিতে মারা গেল 526 জন, এক মাস পরেই হাইতিতে ওখানে মারা গেল প্রায় 2.5 লক্ষ মানুষ। 2.5 লক্ষ থেকে 2,60,000 এরকম একটা রেঞ্জে। আপনি পার্থক্যটা ধরতে পারেন 500 এবং 2.5 লক্ষ। এটার কারণটা কি? কারণটা হচ্ছে 1960 সালে চিলিতে আরেকটা ভূমিকম্প হয়, সেটাও কিন্তু বেশ বড় ধরনের ভূমিকম্প। তারপর থেকে চিলি যেটা করেছে, তারা একটা ভালো বিল্ডিং কোড তৈরি করেছে এবং বিল্ডিং কোডটাকে একদম এনফোর্স করেছে, স্ট্রিক্টলি এনফোর্স করেছে। আচ্ছা। ফলে তাদের প্রিপেয়ারনেসটা তাদের মধ্যে ছিল, যে কারণে সেখানে আপনার ক্ষয়ক্ষতিটা কম হয়েছে। এখন ঢাকা শহরের যে ভালনারেবিলিটিটা, যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা বহুমাত্রীয় ঝুঁকি। আপনি বলছিলেন না আপনার অপরিকল্পিত নগরায়নের নানাবিধ এখানে অপরিকল্পনা এখানে আছে এবং নানাবিধ সমস্যার মধ্যে আছে। আমি এক দুটো জিনিস একটু উল্লেখ করি যেটা সরাসরি ভূমিকম্পের সাথে যুক্ত। ঢাকা শহরে যদি আপনি ভূমির গঠনটা দেখেন, হুমায়ুন আক্তার স্যার খুবই ভালো করে বলতে পারবেন যে দক্ষিণ থেকে উত্তরের দিকে একটা উঁচু এলাকা আছে যেটা টঙ্গী পর্যন্ত চলে যায় বা আরও সামনে চলে যায়। এই এলাকাটা কিন্তু আরবানাইজেশন হয়ে গেছে 1990 সাল পর্যন্ত বা তার আগ পর্যন্ত। তার পরবর্তীতে নগর যে বিস্তৃতি হয়েছে, কোথায় হয়েছে? পূর্বাংশ হয়েছে আর পশ্চিমাংশ হয়েছে। মেইনলি লো ল্যান্ডে হয়েছে, যেগুলো মূলত বালু ফেলে যেখানে মাটি ভরাট করে এই বিল্ডিংগুলো হয়েছে। তাহলে প্রথম জিনিস হলো বিল্ডিংগুলো হয়েছে নরম মাটিতে। তো নরম মাটিতে তো ঝুঁকি থাকবেই আপনার। সেখানে তো মানে এটা তো ওয়েল নোন যে সেখানে আলাদা একটা ঝুঁকির মাত্রা তৈরি করে। এটা একটা। 2 নম্বর হচ্ছে যে আমাদের যেই বিল্ডিংয়ের যে রেগুলেটরি যে আইনগুলো ছিল, যেটা নগর উন্নয়ন বিধিমালা, এর আগে ছিল বিল্ডিং আইন 1996, কোনো একটা আইনেও প্রপারলি সেখানে মানা হয়নি। এবং এই বিল্ডিংগুলো যখন তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় অবৈধভাবে তৈরি হয়েছে উইদাউট এনি পারমিশন, আবার যেগুলো পারমিশন নিয়েছে সেখানেও নানাভাবে ব্যত্যয় করে বিল্ডিংগুলোকে ঝুঁকিপূর্ণ করেছে। বিল্ডিংয়ের আর্কিটেকচারাল ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইনের কোথাও যদি আপনি পরিবর্তন আনেন, এটা নতুন করে একটা নতুন ঝুঁকি তৈরি করে। তো আমাদের এগুলো তো অহরহই পরিবর্তন হয়েছে। আমার খেয়াল আছে আমি 2005 সালে টিআইবি ফেলোশিপে ঢাকা শহরের বিল্ডিংয়ের উপরে একটা গবেষণা করেছিলাম। সেখানে আমি দেখেছিলাম 92% বিল্ডিং এবং বিভিন্ন এলাকায় আমি স্যাম্পল করেছিলাম, কোনো না কোনোভাবে বিল্ডিংগুলো ব্যত্যয় করেছে, আইনের ব্যত্যয় করেছে। এখন কোনো আইন মানে কোনো ব্যত্যয় আছে খুবই অল্প ঝুঁকি তৈরি করে, কিন্তু কোনো ব্যত্যয় আছে যেগুলো ভীষণভাবে বিল্ডিংগুলোকে ভালনারেবল করে তোলে। আর আমাদের এখানে স্ট্রাকচারাল ডিজাইন বা আরসিসি বিল্ডিংয়ের সংখ্যাও কিন্তু কম, অন্যান্য বিল্ডিংগুলো বরং বেশি। ফলে এখানে আরেক ধরনের ঝুঁকি। তাহলে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই কত ধরনের ঝুঁকি। এবার আসি ফাইনাল জায়গাটায়, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। সেটা হচ্ছে ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় হচ্ছে সরু গলি, উঁচু বিল্ডিং, 6 তলা 7 তলা বিল্ডিং এবং দুর্বল কাঠামো। তাহলে 3টা ডেডলি কম্বিনেশন: উঁচু দালান, দুর্বল কাঠামো এবং সরু গলি।
তাহলে এরকম একটা জায়গায় যেটা এবারের ভূমিকম্পে রেলিং ভেঙে যে 3 জন পথচারী মারা গেল, সেই গলিটা একদম পারফেক্ট উদাহরণ এটার জন্য। তো এই ঘটনা ঢাকা শহরে অহরহই হবে। যদি ওইরকম মাত্রার আরেকটি ভূমিকম্প হয় বা তার চেয়ে একটু বেশি হয়, তাহলে আপনি দেখবেন যে ম্যাসাকার অবস্থা। আরেকটা উদাহরণ দিয়ে মানে গবেষণার ফলাফল আমি আপনাকে জানাই। জাপানের 3টা ইউনিভার্সিটি, বাংলাদেশের 3টা ইউনিভার্সিটি, সেখানে জাহাঙ্গীরনগর ছিল, বুয়েট ছিল এবং এশিয়া প্যাসিফিক ছিল বাংলাদেশ থেকে, আর এখানে HBRI এবং PWD সরকারি প্রতিষ্ঠান। এই 5টা প্রতিষ্ঠান এবং জাপানের 3টা ইউনিভার্সিটি, আমাদের একটা ছিল, গবেষণা ছিল, যেখানে আমরা ঢাকার পশ্চিমাংশ, আমি নামটা বলছি না, হয়তো তারা মন খারাপ করবেন, তো মানে ওই এলাকায় আমরা যখন গবেষণাটা করলাম, আমরা একটা সুনির্দিষ্ট মেথোডোলজি দিয়ে আমরা বিল্ডিংগুলোর ঝুঁকিটা নিরূপণ করার চেষ্টা করলাম এবং আমরা দেখলাম যে ওই গবেষণার ফলাফলে ওই রোডের মধ্যে 30 ফিট চড়া একটা রাস্তা এবং 30 ফিট চড়া রাস্তার ভেতর থেকে আরও ছোট ছোট গলি, যেগুলো খুবই ছোট গলি। এখন আমরা দেখলাম বেশ কিছু বিল্ডিং আছে, ওই মাত্রায় একটা ভূমিকম্প হলে বেশ কটা বিল্ডিং ভেঙে পড়ে। 1-2টা যদি বিল্ডিং আপনার ভেঙে পড়ে, ওই এলাকা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনি উদ্ধার তৎপরতা চালাবে কে? এই যে আলী ভাইরা ওখানে যাবেন, ফায়ার ব্রিগেডের লোক যাবেন, কে যাবে উদ্ধার তৎপরতা চালাতে? আমাদের এই বিল্ডিং সরাতে কতটা মানে পেইনফুল এবং এটা কত সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আপনি প্রশ্ন করছিলেন ওনাকে যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা কতটুকু, এটা তো আমরা রানা প্লাজার ক্ষেত্রেই দেখেছি। আমরা একটা বিল্ডিং আমরা এখানে সুন্দরবন হোটেলের পাশে যখন একটা নির্মাণাধীন ভেঙে পড়লো, রাস্তা ভেঙে পড়লো, ফুটপাত ভেঙে পড়লো, সেটা সরাতে 15 দিন সময় লেগেছে। এই হচ্ছে আমাদের সক্ষমতা। আরেকটা সক্ষমতার উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে যে CDMP প্রজেক্ট যখন শেষ হয়ে গেল, তখন সিটি কর্পোরেশনের জন্য একটা প্ল্যান, সম্ভবত ওই প্রোগ্রামেরই একটা অংশ, কন্টিজেন্সি প্ল্যান, আলী ভাই দুইবার উচ্চারণও করলেন কন্টিজেন্সি প্ল্যানের কথা। সিটি কর্পোরেশনের জন্য একটা কন্টিজেন্সি প্ল্যান তৈরি করা হয়েছিল। পরবর্তীতে 2017 বা 2018 কোনো একটা সময় আমরা সেভ দ্য চিলড্রেনের একটা সার্ভে করলাম যে কন্টিজেন্সি প্ল্যান সম্পর্কে সিটি কর্পোরেশন কেমন জানে বা কারা দায়িত্বপ্রাপ্ত, আলাদা কোনো ডিপার্টমেন্ট আছে কিনা, সিটি কর্পোরেশন কন্টিজেন্সি প্ল্যানের ভেতরে তাদের উপরে যে দায়িত্বগুলো আছে এই সম্পর্কে কতটা জানে। আমাদের সার্ভে রেজাল্ট হচ্ছে তারা এই ধরনের কোনো প্ল্যান তাদের জন্য আছে, এটাই তারা এই প্রথম শুনেছে। আবার একটু অধ্যাপক সৈয়দ ডক্টর হুমায়ুন আখতার আপনার কাছে যেতে চাই। 5.7 মাত্রার যে ভূকম্পন হলো তাতে আতঙ্ক ছড়ালো এবং আমরা জানলাম যে একটা ঝুঁকির মধ্যে আছি। আপনি বলছিলেন যে আমরা উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছি, শঙ্কামুক্ত হওয়ার তো কোনো আশার আলো আমাদের মধ্যে নেই। সচেতনতার কথা বলা হচ্ছে, আমাদের এই নগরগুলো কতটা অপরিকল্পিত সেই বার্তাও পেলাম। কিভাবে আসলে উদ্ধার তৎপরতার অভিযান চালানো হবে সেটি নিয়েও শঙ্কা রয়েছে। তাহলে আসলে এই মুহূর্তে করণীয় কি? আচ্ছা, এই মুহূর্তে আমরা সার্বিক একটা চিত্র পেয়ে গেলাম এই আলোচনায়, তাই না? এবং যথেষ্ট ভয়ের এবং উদ্বেগের। হ্যাঁ, আমাদের দেশে ভূমিকম্পের উৎস রয়েছে, সেখানে বড় একটা শক্তি জমা হয়ে রয়েছে, সেই শক্তি এক সময় না এক সময় বের হবেই। এটাই হচ্ছে ভূমিকম্পের আপনার প্রকৃতির নেচার আর কি, তাই না? এবং তার সাথে আমাদের সহ-আলোচক যিনি বললেন যে আমাদের নগরের কী অবস্থা, নগরায়ন কীভাবে হয়েছে, বিল্ডিংগুলো কত দুর্বল, অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে, এবং উদ্ধার কার্যের ব্যাপারে যেটা জানা গেল যে এখানেও আমাদের সেই রকমই। এখন এই প্রস্তুতি তো আমরা আগের থেকে শুরু করেছি CDMP থেকে, তাই না? আমরা সেখানে একটা প্রস্তুতি, কন্টিজেন্সি প্ল্যান কীভাবে কী হবে, কিন্তু সেখানে আমি প্রথম থেকেই বলে আসছি এবং দেখে আসছি একটা ঘাটতি আছে। আমি এই প্রস্তুতিটাকে 3 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। CDMP বা সরকার যেটা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় যে একটা এই জিনিসটা এক্সিকিউশন করবে বা ওই সময় তারা ছিল, তারা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রস্তুতি, উদ্ধার কার্য। ভূমিকম্প হয়ে যাবে, মানুষজন সব মারা যাবে, তারপরে উদ্ধার কার্যে তারা যাবে, সেই অনুযায়ী কোর্স অফ বাজেট, হ্যাঁ, সেইভাবে কন্টিজেন্সি প্ল্যানটা ওইভাবে তৈরি করা। তো আমি যদি আগের থেকেই যদি আমার 2টা টার্গেট এই ভূমিকম্পের প্রস্তুতির ব্যাপারে, একটা হচ্ছে যে আপনার যেসব উপাদানগুলো থাকার জন্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে তার সবগুলো উপাদান আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা নগরীতে এক্সিস্ট করছে, বিদ্যমান। তাহলে আমি যদি ঝুঁকি কমিয়ে আনতে পারি তাহলে তো আমার পরবর্তী ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখতে পারি।
উদ্ধার কার্যের জন্য যে বিগ বাজেট মিনস বিগ বিজনেস অ্যান্ড করাপশন, ওটা কমে আসবে। দেন আমার সেকেন্ড টার্গেট হচ্ছে রেজিলিয়েন্স, হ্যাঁ, সক্ষমতা। যে দুর্যোগ হবে, পৃথিবীর সব দেশে, উন্নত দেশেও আপনার বিভিন্ন ধরনের দুর্যোগ হয়, আমাদের দেশেও দুর্যোগ হয়, অন্যান্য ক্ষেত্রে আমরা সেই রেজিলিয়েন্সে আমরা কিছুটা সক্ষম হয়েছি, কিন্তু ভূমিকম্প যেহেতু হয় না, সেই জন্য আমাদের এই ব্যাপারে দৃষ্টিটাও এখানে কম। তো আমরা যদি সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কীরকম হবে সেটাকে সামনে রেখে আমরা যদি ঝুঁকির পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে পারি এবং খুব দ্রুত যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসার সক্ষমতা অর্জন করতে পারি, সেইভাবে যদি আমরা প্ল্যান করি, একেবারে পারফেক্ট প্ল্যান, তাহলে আমরা কিন্তু এটা হচ্ছে একটা সুনির্দিষ্টভাবে আমাদের সেই প্ল্যানটা করতে হবে, তাই না? এখানে যদি কোনো ফাঁক ফোকর থাকে, আমরা শুধু এই যে টক শো, দেন আবার আর একটা কনসালটেন্সি হলো, একটা রিপোর্ট হলো, যে প্রফেসর আক্তার বললেন যে সিটি কর্পোরেশন জানেই না যে তার একটা কন্টিজেন্সি প্ল্যান আছে, কিন্তু ওখানে দেওয়া হয়েছে, আমিও সেটা জানি, তাই না? তো এখানে আমি যে জিনিসটা বলতে চাই এবং যেটার উপর গুরুত্ব দিতে চাই, যে আমাদের অনেক বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যে আর্থসামাজিক অবস্থায় আমরা বসবাস করছি, হ্যাঁ, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক নানা রকম আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কারণে আমরা অনেক কিছু করতে পারবো না মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু ইমিডিয়েট যে জিনিসটা করতে পারবো, যেটা ঝুঁকির পরিমাণ আরও কমিয়ে আনবে, সেটা হচ্ছে নগরবাসীর মধ্যে আপনার ভূমিকম্পের বিষয়ে সচেতনতা গড়ে তোলা, তাদের জ্ঞান দেওয়া, যে ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী প্রস্তুতি থাকতে হবে। ভূমিকম্পের সময় মাথা ঠান্ডা রেখে হুটাহাটা পাটা করে দৌড়াদৌড়ি না করে আমি 2-1 কদমের মধ্যে আমি নিজেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। প্রশ্ন হচ্ছে নিরাপদ জায়গা কোনটা, সেটা আমরা পরে বলে দিব। দেন তৃতীয়ত হচ্ছে ভূমিকম্প থেমে যাওয়ার পরে পরবর্তীকালে আমার কি দায়িত্ব, তাই না? আমার পরিবারের প্রতি কী দায়িত্ব, নেবরের প্রতি কী দায়িত্ব, দেন আমার কমিউনিটিতে যেখানে বসবাস করি, মহল্লায়, সেখানের প্রতি আমার কী দায়িত্ব। এই জিনিসগুলো যদি আমি একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে, আমাদের তরুণদের মধ্যে অনেক প্রতিভা আছে, লুকিয়ে আছে, সেটাকে কাজে লাগানো, তাই না? আমি যদি উন্মুক্ত একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি, যে ন্যাচারাল হ্যাজার্ড গেম, আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, বিশ্বের মধ্যে মনে হয় বাংলাদেশ অন্যতম স্মার্টফোন ব্যবহারে, তাই না? শিশু থেকে শুরু করে এক বৃদ্ধ পর্যন্ত সবাই স্মার্টফোন ব্যবহার করছি। সেখানে যদি আমরা সেই স্মার্টফোনের জন্য আমরা একটা ন্যাচারাল হ্যাজার্ড গেম তৈরি করি, উন্মুক্ত প্রতিযোগিতা, এবং এখানে অনেক এনজিও আছেন, অনেক আছেন ব্যবসায়ী, তারা যদি এগিয়ে আসেন, সরকারেরও এখানে আসা উচিত। সেখানে আমরা ওইখানে ওই ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় এবং ওই সময়ে নিরাপদ জায়গাগুলো ওখানে আমরা দেখিয়ে দিব, যে আমরা যেখানেই অবস্থান করি না কেন, ইনডোর, ঘরের ভিতরে, অফিসে, স্কুলে বা রাস্তায়, যে অবস্থায় থাকি না কেন, ওই অবস্থায় নিরাপদ জায়গা কোনটা, ওইখানে আমরা দেখিয়ে দেব। এখন একজন শিশু বা যুবক বা মধ্যম বয়সী বা বৃদ্ধ ওই গেম, এবং খুব আকর্ষণীয়ভাবে, হ্যাঁ, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে আমি কি করছি, তাকে একটা প্রস্তুত করতে ফেলতে পারছি। এবং তারপরে এই যে ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স, তারা যদি এটা, তাদের লোক সংখ্যা অবশ্যই কম, স্বীকার করবো, কিন্তু একটা মেকানিজম আছে। আমি কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করে আমি যদি ওয়ার্ড ভিত্তিক, ঢাকাতে ওয়ার্ড আছে 90টা 91, সেইভাবে যদি আপনি একটা মক ড্রিল করি ঘন ঘন, তাহলে হবে কি, ওই যে গেম খেলে আমি যেটা শিখলাম, ওই অনুযায়ী আমি ওই সময় সাইরেন বাজবে, যে যেখানে থাকবে সেই অবস্থায় নিরাপদ জায়গায় চলে যাবে। তাহলে আমি যদি করি, এবং ভলান্টিয়াররা যে দেখবে যে ওই অকুপ্যান্ট যিনি আছেন ওই ব্যক্তি সঠিক জায়গায় নিয়েছেন কিনা, যদি ভুল হয় উনি দেখিয়ে দিবেন। এইভাবে হবে কি, মহড়ার মাধ্যমে অনুশীলন করছি, করে আমি মানসিক একটা মনোবল বৃদ্ধি হচ্ছে। তাহলে গত শুক্রবারে যে ভূমিকম্পের যে তীব্র ঝাঁকুনি হলো, এর থেকেও যদি আরও 5-7 গুণ তীব্র ঝাঁকুনি হয়, তাহলে আমার বিশ্বাস যে মানুষ কোনো রকম আতঙ্কিত হবে না, এবং ওই সময় মাথা ঠান্ডা রেখে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে কোন জায়গায় তার নিরাপদ জায়গায় আশ্রয় হবে, এবং এতে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতমে চলে আসবে। এবং পরবর্তীতে যে জিনিসগুলো আসছে, যে বিগ বাজেট, ওইটাও কিন্তু কমে আসবে। কেননা যদি আসলেই যদি এই প্রস্তুতি না নিয়ে আমরা যদি উদ্ধার কার্যে যাই,
তাহলে কোথায় আমার হচ্ছে উদ্ধার কার্য পরিচালনা করতে হবে প্রায়োরিটি বেসিসে, কোথায় আমার রেস্কিউ টিম পাঠাতে হবে, কোথায় মেডিকেল টিম পাঠাতে হবে, কোথায় আমার খাদ্যদ্রব্য পাঠাতে হবে, সেই চিত্র পাওয়ারও তো সরকারের সেই প্ল্যানে নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে উত্তর দেওয়া হলো যে ড্রোন দিয়ে ছবি তুলে দেখা হবে। এখন ড্রোনও যেখানে থাকবে সেটা যদি ড্যামেজ হয়ে যায়, কিন্তু আমি এই স্মার্টফোন ব্যবহার করে, এই টেকনোলজি ব্যবহার করে ডু ফিল ইট, যেটা ইউএসজিএস করছে, সেখানে সঙ্গে সঙ্গে আমি ইনস্ট্যান্টলি আমি ম্যাপ তৈরি হয়ে যাচ্ছে যে কোন জায়গাটায় ড্যামেজটা বেশি। তাহলে সেই অনুযায়ী আমি প্রায়োরিটি বেসিসে সেখানে মেডিকেল টিম, রেস্কিউ টিম পাঠাতে পারি। নিশ্চয়ই। আলী আহমেদ খান, ঝুঁকি যেহেতু আমাদের জানা, আমি যদি ভুল না করি আপনি সাবেক পরিচালক ফায়ার সার্ভিস, একই সঙ্গে আপনি দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। আমাদের তো প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, আমাদের সক্ষমতাও বাড়ছে, কিন্তু ঝুঁকি যেহেতু জানা, এই বড় দুর্ঘটনাগুলো মোকাবেলায় আমাদের সরকারের তরফ থেকে আধুনিক যন্ত্রপাতি, জনবল, এই সেক্টরে কোনো উন্নয়ন দেখছেন কিনা আপনি? না, আমি এটা এভাবেই প্রশ্নটা নিয়ে আসতে চাচ্ছি যে কারণ যেহেতু এটা তো সবসময় কিন্তু আপনি যেটা আছে দেয়ার উইল বি সাম শর্টেজ অফ ইকুইপমেন্ট থাকবেই। স্যার যেটা বললেন যে আমাদেরকে সাম ইনোভেশন আইডিয়া দিয়ে কীভাবে আমরা এই কম বাজেটে কম এই পরিকল্পনার মধ্যে আমরা একটা ব্যবস্থা নিতে পারি, যেটা প্ল্যানিং, একটা স্ট্রং প্ল্যানিং দরকার, যেটা কন্টিনিউয়াসলি প্ল্যান মধ্যে থাকতে পারে। আমাদের যেটা আছে বা যা যেটা সেটা যুদ্ধ করতে হবে আসলে, অনেকটা এরকম আসলে। সুতরাং ভূমিকম্প এসে ওয়ার আদার দেন মানে পিসফুল একটা পিসের ওয়ারের মতো একটা মনে হয়। এখানে কিন্তু মানুষের হিতায়ত জ্ঞান থাকে না আসলে কাজ করতে হয়। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কি দুর্যোগের সময় আপনি যখন দেখবেন যে মানে মোবাইল টাওয়ারটা সব কিন্তু পড়ে যাবে। সুতরাং এখানে কিন্তু একটা মেজর একটা প্রবলেম দেওয়া কমিউনিকেশন, আসলে কমিউনিকেশন যেটা আছে, হয়তো টাওয়ারটা পড়ে গেলে তখন মোবাইলটা কীভাবে বন্ধ করবো, সেখানে হয়তো একটা নতুন একটা কমিউনিকেশন সিস্টেম আসতে পারে। এটা একটা প্রজেক্ট নেওয়া হয়েছে স্পেস এক্সের মাধ্যমে, যেটা আছে মনে করি, যেটা আছে এলন মাস্ক কিন্তু এটা দিচ্ছে। আমাদেরকে কোনো টাওয়ারের প্রয়োজন নেই আসলে, আমরা নিতে হবে নেটওয়ার্ক, এমনভাবে করতে হবে নেটওয়ার্কিং আমরা ওই অ্যাপস দিয়েও আমরা কাজ করতে পারবো কিন্তু, এবং সেটা একটা হ্যাজার্ড ম্যাপিং করতে পারবো সেটা টোটালি একবার। এখানে মেজর হলো কি, কারণ যেহেতু দুর্যোগ হওয়ার পরে যেটা বলে আপনাকে কীরকম প্রস্তুতি বা কীভাবে এমার্জেন্সি রেসপন্সটা যে আমরা এটা কীভাবে ক্যাপাসিটি বিল্ড আপ করা যায়, তার জন্য মেন প্রয়োজনটা হচ্ছে হলো আমার কিন্তু যেহেতু এখানে অনেক স্টেক হোল্ডার কাজ করবে, এখানে মনে করি ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার, কমিউনিটি পিপল আর দ্য ওরা মেজর এফেক্টেড পিপল, এবং তারা কিন্তু ফার্স্ট রেসপন্ডার, এবং তার সাথে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থাকবে এখানে, তারপরে সেনাবাহিনীর পুলিশ ফোর্স আসবে, সিকিউরিটি ফোর্স আসবে, মেডিকেল টিম আসবে, হসপিটাল প্রিপেয়ারনেসগুলো আসবে, আমাদের কোথায় ব্লাড ব্যাঙ্কগুলো হবে, এই কন্টিনজেন্সি প্ল্যান করে, এগুলোর মধ্যে একটা প্রচণ্ড সমন্বয়ের প্রয়োজন রয়েছে আসলে। যার জন্য প্রয়োজন নর্মাল যেটাকে বলি NEOC, ন্যাশনাল অপারেশন সেন্টার, আসলে ন্যাশনাল অপারেশন এমার্জেন্সি অপারেশন সেন্টার, NEOC এটা কিন্তু এখন এস্টাবলিশ হয় না আসলে। এটা মনে করেন কালকে যে বড় দুর্ঘটনা হয়, বড় একটা হয়, হোয়াট উইল বি ডু, আমাদেরকে সমন্বয় করতে আমার 3 দিন লাগবে, শেষ হয়ে যাবে। দ্যাট ইজ এ রিয়ালিটি। সমন্বয় করতে লাগবে, কেউ কারোর সাথে সমন্বয় নাই, কেউ কারোর কমিউনিকেশন নাই। সো আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে, বিকজ আমি 2টা জায়গায় নেপাল এবং বার্মার সাথে যোগাযোগ করে আমি গিয়েছি, ওখানে মেজর ওদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তারা বলছে আপনাকে ইমিডিয়েটলি এস্টাবলিশ NEOC করতে হবে, এবং এটা করার জন্য গভর্নমেন্টের কিন্তু অর্ডার লাগবে, শুধু একটা অর্ডার, এবং আমাদের ওপেন ফিল্ডে করা যাবে একটা যদি আমি তাঁবুর মধ্যে করতে পারি, একটা যেখানে মনে করি একটা এস্টাবলিশমেন্ট অফ NEOC, একটা মনে বড় সিভিল একটা ব্যুরোক্র্যাট, মিলিটারি অপারেশন আছে, তারপরে ডক্টর, ডিজি হেলথ, সবাইকে মিলে একটা যদি আমরা একটা হেডকোয়ার্টার করি এখানে, মনে করেন সে অ্যাডহক যেটাই হোক না করতে পারে, এবং তারা কিন্তু সমন্বয় করতে পারবে। তার মধ্যে কিন্তু আমরা কোঅর্ডিনেশনটা বাড়াতে পারবো, যে কালকেও যে বড় কিছু হয় আসে। সুতরাং এটাকে ফার্স্ট দরকার, এবং তার সাথে একটা আমাকে রোবাস্ট কমিউনিকেশন দ্বারা করতে হবে, সুতরাং ইন্টার অপারেশন যেটা করতে পারে আমরা সমন্বয়ের মাধ্যমে। কারণ এখানে কিন্তু আমাদেরকে একটা গোল্ডেন টাইম আছে কিন্তু, কারণ কার্তিকের সময় একটা 1 মিনিটস ইজ ইম্পর্টেন্ট। সুতরাং সময় কমানোর জন্য এই কমিউনিকেশনের মাধ্যমে, দেন আমরা ড্রোনের মাধ্যমে এরিয়া সার্ভে করে কোন ইকুইপমেন্ট কোথায় যাবে, কীভাবে আমরা অপারেশন করবো, সেটা করার প্রয়োজন আছে। আর যেটা বললেন যে ইকুইপমেন্ট যেগুলো আছে, যেটাই আছে ইকুইপমেন্টগুলো আগে থেকে ডেফিনেটলি বাড়ানো অনেক হয়েছে, কিন্তু ইকুইপমেন্ট কিন্তু প্রচুর ঘাটতি আছে। ছোটো ছোটো ইকুইপমেন্টগুলো দিতে হবে আপনি, কমিউনিটি বেস। স্যার যেটা বললেন যে কমিউনিটি প্রিপেয়ারনেস,
প্রিপেয়ারনেস, যেখানে মনে করেন আমরা বিশেষ করে যেখানে মনে করেন এই সিটি কর্পোরেশন এলাকায় এখানে ওয়ার্ড ভিত্তিক যদি আমরা একটা টিম থাকবে, এখানে তাদের কমিউনিকেশন ইকুইপমেন্ট সহ এবং তাকে রেস্কিউ ইকুইপমেন্টগুলো একটা ডিসেন্ট্রালাইজ করা থাকবে এবং ওই ইকুইপমেন্ট তারা উদ্ধার করবে, এখানে মেডিকেল ইকুইপমেন্ট থাকবে, সেভাবে তারা অ্যাটলিস্ট ফার্স্ট এগুলো দিতে পারবে। সুতরাং এইভাবে যে আমি কমিউনিটি প্রিপেয়ারনেসটা করতে পারি উইথ ইকুইপমেন্ট, তাহলে কত আমরা ঝুঁকি কমিয়ে আনতে পারবো। সেখানে কিন্তু মনে করেন যে সরকারিভাবে আগে থেকে কিছু এনজিওরা হেল্প করছে, গভর্নমেন্ট এসে উদ্যোগ নিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে কমিউনিটি ভলান্টিয়ারদেরকে এখনও অর্গানাইজ করা হয় না আসলে। তারা কিন্তু এখনও মানে ছন্নছেড়াভাবে আছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের প্রত্যেকটা স্টেশনে কিন্তু একটা ডিজাস্টার রেসপন্স ক্লাব হতে পারে। সেভাবেই কিন্তু একটা আমাদেরকে প্রিপেয়ারনেস করতে হবে, সাম ইনোভেটিভ আইডিয়া, সাম নিউ টেকনোলজিগুলো ডেভেলপ করতে হবে। এবং আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন যে আমাদের ইমাজিন করতে, বড় ডিজাস্টার হয়ে যায়, ইমাজিনেশন সার্জারি বলে না, ইমাজিন করতে হবে একটা, অ্যান্ড দেন পিপুল হ্যাজ টু কামস। এখন বড় তখন আফটার 1 আওয়ার এটা ঘটেছে, 1 ঘন্টা পরে কী হবে, 2 ঘন্টা পরে কী হবে, তখন কিন্তু সবার কিন্তু মাথা খুলে যাবে কীভাবে কাজ করতে হবে, সামথিং এক্সারসাইজ করতে হবে আসলে। সেভাবে কিন্তু ওয়েদার আমার গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো কত প্রিপেয়ারনেসগুলো আছে এখানে, আমাদের আর্ম ফোর্সেস কীভাবে আসবে, তারা একসাথে কীভাবে সমন্বয় করবে, এই জন্য কিন্তু এনওসিটা খুবই দরকার। এবং কমিউনিকেশনটা আমার কাছে মোস্ট প্রায়োরিটি মনে হয়, এটা ফ্রম দ্য আদার এক্সপিরিয়েন্স যেটা আমি মনে করছি আসলে। ডক্টর আকরাম মাহমুদ, একটা সহজ সরল প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, ধরেন আমি একটি ভবন বানাবো, বা যেই সাধারণ মানুষরা ভবন তৈরি করে, এত বড় ঝুঁকির মধ্যে আছি, আমি যখন আমার এই ভবনটা বানাবো আমি তো সচেতন হব। সেই সচেতনতার জায়গায় আপনি যারা ভবন নির্মাণ করছেন, বাড়ির মালিক হচ্ছেন, তারা সচেতনতার জায়গায় তাদের ঘাটতি দেখেন কিনা? আর যাদের এটি পর্যবেক্ষণ করার কথা, বিল্ডিং কোড যাদের পর্যবেক্ষণ করার কথা, তাদের মধ্যেও কি দুর্নীতির এক ধরনের সম্পর্ক রয়েছে কিনা? সাধারণত সহজ প্রশ্নগুলো সহজ হয় না, কঠিন হয়। তবে এই ক্ষেত্রে আমি বলবো সহজ প্রশ্ন আসলেই সহজ। এটা একদম পরিষ্কারভাবে আমরা কয়েকটা স্টেজে এই বিষয়টা দেখি। নাম্বার 1, যে এই পক্ষ কয়টা? একটা হচ্ছে মালিক পক্ষ, যিনি প্লটের মালিক। একটা হচ্ছে সরকারি পক্ষ, যেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা উন্নয়ন কর্তৃপক্ষ যেখানে নাই সেখানে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন যেখানে নাই সেখানে মিউনিসিপ্যালিটি। তাহলে পরিষ্কার আমরা সরকারি অথরিটি কারা? মানুষ পাওয়া গেল, ভূমি মালিক পাওয়া গেল, সরকার পাওয়া গেল। মাঝখানে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এই সরকারের প্রতিনিধি, যিনি হচ্ছেন অথরাইজড অফিসার এবং ইমারত পরিদর্শক পাওয়া গেল। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কারিগরি লোক, যারা ওই বিল্ডিংটা ডিজাইন করে এবং কনস্ট্রাকশনের কাজ করে। তাহলে এক এক করে আমি এটা বলি। প্রথম কথা হচ্ছে যে আমাদের যিনি ভূমি মালিক, সাধারণত এটা প্রায় 100% নিশ্চিত যে এরা কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। তাদেরকে যতক্ষণ না পর্যন্ত বাধ্য করা হয় ততক্ষণ পর্যন্ত তিনি এটা করতে চান না। তিনি সর্বোচ্চতম কাভারেজ নিয়ে একটা বিল্ডিং তৈরি করতে চান। তাকে যদি 7 তলা পারমিশন দেন, সে 10 তলা করতে চায়, 10 তলা পারমিশন দিলে সে 12 তলা করতে চায়। এই ধরনের একটা মন মানসিকতা আমাদের মধ্যে আছে। ফলে আমরা শুরুতেই এই জায়গায় দেখছি একটা ঝুঁকি তৈরি করার প্রবণতা। এখন এটাকে আটকাবে কে? এবার আসি সেকেন্ড ফেজে, সেটা হচ্ছে ইমারত পরিদর্শক এবং অথরাইজড অফিসার। বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিদর্শকরা মাঠে যায়, ময়দানে যায়, তাদের জানে না এরকম কোনো বিল্ডিং হতে পারে। আপনি চিন্তা করে দেখেন তো, হতে পারে না। তাদের চোখের সামনে এই বিল্ডিংগুলো হয় এবং তারপরে ফলাফল হিসেবে আমরা বলি যে এই শহরের 80% বিল্ডিং কোনো না কোনোভাবে আইনের ব্যত্যয় ঘটেছে। তো আইনের যে ব্যত্যয় ঘটেছে, তখন ওই পরিদর্শক কোথায় ছিল? এটা তো সরাসরিভাবে হচ্ছে তার মানে ডিউটি নেগলিজেন্স, তার দায়িত্বের অবহেলা। এখানে আলাদা কোনো আইন দরকার নাই তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। সে সরকার থেকে টাকা পায় ওই ভবনটা পরিদর্শন করার জন্য। সেই যদি এখানে কাজে অবহেলা করে, তখনই সে অবৈধ বাড়িঘরগুলো তৈরি হয়, দালান কোঠাগুলো তৈরি হয়। তাহলে পরিদর্শক এবং অথরাইজড অফিসার দুজনের দায়িত্বটা আমি পেলাম। এবার আসেন সিটি কর্পোরেশন অথবা ডেভেলপমেন্ট অথরিটি। তো ডেভেলপমেন্ট অথরিটি যেটা করে, তারা একটা আর্কিটেকচারাল ডিজাইনকে পাস করে, কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনকে এখনও পাস করে না, সেটা আর্কিটেকচারাল ডিজাইন অনুযায়ী যায়। এই জায়গাটায় আমি বলবো যে আমাদের ন্যাশনালি একটা বিরাট দুর্বলতা হচ্ছে 2020 সালে আমাদের বিল্ডিং কোড পাস হয়েছে। সেখানে প্রথম চ্যাপ্টারে বলা ছিল এই বিল্ডিং কোডকে এনফোর্স করার জন্য একটা অথরিটি তৈরি হবে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি, BBRA
হ্যাঁ, বিল্ডিং রেগুলেটরি অথরিটি। এই যে বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি হবে, এটা তো সবাই জানে। এর মধ্যে ভূমিকম্প হলো, কতবার আলোচনা হলো, কতবার ফায়ার নিয়ে আলোচনা হলো, প্রত্যেকবার এই কথাগুলো বলা হয়। কিন্তু কেন এই বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি হচ্ছে না? যদি তৈরি না হয় তাহলে তো আপনি বিল্ডিং কোডটাই এনফোর্স করতে পারবেন না। মানে বিল্ডিং কোড নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে, কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত এটাকে এনফোর্স করা শুরু করেন ততক্ষণ পর্যন্ত তো আপনি ফলাফল পাবেন না। আপনি বড়জোর এই 1700 পেজের এই বিল্ডিং কোডটা আপনার টেবিলে সাজিয়ে রাখতে পারেন অথবা আলমারিতে সাজিয়ে রাখতে পারেন। তো আমি এই জন্য বলছি যে আমাদের প্রত্যেকটা জায়গায় সেই পাবলিক এজেন্সি থেকে শুরু করে মাঝখানে টেকনিক্যাল লোকের কথা আমি এখনও বললাম না, সেটা মিস হয়ে গেল। সেটা হচ্ছে একটা বিল্ডিং যখন দাঁড়া করায় সেখানে একজন আর্কিটেক্ট থাকেন, একজন প্রকৌশলী থাকেন, এবং পরবর্তীতে যখন নির্মাণ কাজ শুরু হয় সেখানে একজন সাইট ইঞ্জিনিয়ার থাকেন এবং তার সাথে কন্ট্রাক্টর থাকেন, সিভিল কন্ট্রাক্টর যিনি থাকেন। তো এরা তো সবাই কারিগরি লোক। আমাদের ইমারত নির্মাণ বিধিমালার 2008-এ কারিগরি ব্যক্তিদেরও দায়িত্ব নিয়ে একটা চ্যাপ্টার আছে যে তাদের কি করণীয়। আমরা যখন এই পুরো লুপটা, মানে পুরো সাইকেলটা যদি আমরা যে যার জায়গা থেকে সৎভাবে কাজ করব, তখনই শুধুমাত্র আপনি আশা করতে পারেন ফলাফল হিসাবে যে বিল্ডিংটা আপনি পাবেন সেটা একটা রেজিলিয়েন্ট বিল্ডিং। স্যার শব্দটা বলছিলেন, রেজিলিয়েন্ট বিল্ডিং, একটা সহনীয়, কি সহনীয়, ভূমিকম্প সহনীয় একটা বিল্ডিং দাঁড়াবে। কারণ আমি ধরেই নিচ্ছি যিনি সিভিলের ওই স্ট্রাকচারাল ডিজাইন করেছেন তিনি সেই মাত্রার ভূমিকম্পকে কনসিডার করেই স্ট্রাকচারাল ডিজাইনটা করেছে এবং সেভাবেই বাস্তবায়িত হয়েছে। এবার আসি ফাইনাল যে বিষয়টা, সেটা হচ্ছে যখন আমরা দেখলাম 2005-এ ওই রিপোর্টের কথা আমি বললাম আপনাকে যে প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়ে ভায়োলেশন হয় এবং সেটা হয়েই যাচ্ছে, এটাকে ঠেকানো যাচ্ছে না। তখন বলা হলো আচ্ছা ঠিক আছে, আমরা এটা ঠেকাবো, যেটা অ্যাপ্রুভ প্ল্যান সেই অনুযায়ী বাড়িটা হচ্ছে কিনা তাকে দেখার জন্য বিল্ডিংটা কনস্ট্রাকশন হয়ে যাওয়ার শেষ ফেজে এসে যখন ব্যবহার করা শুরু করবে তার আগে একটা অকুপেন্সি সার্টিফিকেট নিতে হবে। সেই অকুপেন্সি সার্টিফিকেট এখন নিতে বাধ্য আইনে, 2008-এর আইনে এসে আমরা বাধ্য করলাম যে এটা নিতে হবে বিফোর ইউজ। কিন্তু সেটা ছাড়াও বাড়িঘরে মানুষ ব্যবহার করে। এই শহরে 2008-এর পরে হাজার হাজার বিল্ডিং হয়েছে, 1 লক্ষের উপরে বিল্ডিং হয়েছে। কয়টা বিল্ডিংয়ের অকুপেন্সি সার্টিফিকেট আছে হিসাব নিতে পারেন? বড়জোর 500-1000, তা বাকিগুলোর কই গেল? তো এই হচ্ছে আমাদের চিত্র। আর এটা যদি মানে ঠিক করতে চান আপনাকে আমি যেটা বললাম, প্রত্যেকটা ফেজে এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে, ঝুঁকিপূর্ণ কোনো জায়গায়, অর্থাৎ যেটা দুর্বল এলাকা, সেই জায়গায় মাস্টার প্ল্যানে যেটা বলেছে সিটির এখন মানে ড্যাপ হয়েছে, যেখানে নিষেধ করা আছে যে এই জায়গাটা করা যাবে না, সেখানে তো ঝুঁকি পরিমাপ করেই বলেছে এখানে করা যাবে। হুমায়ুন আখতার স্যার তো সম্ভবত রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটির রিস্ক সেন্সিটিভ আরবান প্ল্যানিংয়ের সাথেও যুক্ত ছিলেন আমার যতটুকু মনে পড়ে, কারণ ওই কাজের সাথে আমি কিছুদিন যুক্ত ছিলাম, পরবর্তীতে আমি আর কাজটা কন্টিনিউ করিনি। সেখানে যেটা করা হয়েছে, অনেকগুলো মাটির গঠনের আপনার টেস্ট করা হয়েছে, এসপিটি ভ্যালু নেওয়া হয়েছে, মাটির গঠন কেমন সেটা বলা হয়েছে, তার উপরে অ্যানালাইসিস করে বলা হয়েছে কোন এলাকাটা আরবানাইজেশনের জন্য উপযুক্ত আর কোনটা উপযুক্ত না। ল্যান্ড ইউজ প্ল্যান, আমরা বলছি রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান, যে ঝুঁকি সংবেদনশীল ভূমি ব্যবহার, এটা কিন্তু ভুললে চলবে না, এটাকে মাথায় রেখেও ভূমি ব্যবহার করতে হবে। দেখেন এতগুলো জিনিস, মানে যাদের কথা আমরা বলি উন্নত রাষ্ট্র, উন্নত দেশ, উন্নত শহর, তারা কিন্তু এগুলো সবই মেনে করে। আমাদের ক্ষেত্রে আমরা যখন অ্যাপ্লাই করতে চাই তখন নানা ধরনের অজুহাত আমরা তৈরি করতে চাই, বা আমাদের তো এমনিই 3টা হাত, বাম হাত, ডান হাত এবং অজুহাত, তো অজুহাত আমরা দেখাতে শুরু করি। আর আরেকটা অসুবিধাও আছে, আমি একেবারেই যারা অজুহাত দেখেন তাদের প্রতি অবিচার না করি। আমরা যখনই কোনো একটা আইনকে একটু শক্তভাবে পালন করার চেষ্টা করি, সেখানে দেখবেন আবার নতুন করে দুর্নীতি শুরু হয়, আবার হয়রানি শুরু হয়। এটা খুবই প্যাথেটিক একটা বিষয় যে আমরা ভালোর জন্য কিছু করতে চাইলাম, দেখা গেল সাফারার হচ্ছে ওই
সাধারণ পাবলিক। তো এটা হয়, তো ফলে আমাদের চারিদিকে আমরা আষ্টে পৃষ্ঠে বাধা আর কি। আর যত আলোচনা হচ্ছে তত ভয় বাড়ছে এবং নিজেরা ঝুঁকি তৈরি করছি এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। এই যে ভয় বা আতঙ্কের বিপরীতে সচেতনতা সৃষ্টি, যেই ঘটনাগুলো ঘটছে সাম্প্রতিক সময়, এই সচেতনতা সৃষ্টিতে গত কয়েকদিনের যে অভিজ্ঞতা হলো, তাতে আমরা আসলে স্যার কতখানি সক্ষম হয়েছি সচেতনতা বাড়াতে, আপনি কি মনে করেন? আমার মনে হয় যেটা হয়েছে তার উল্টাটা হয়েছে। আমরা সক্ষমতায় আলোচনা করেছি, কিন্তু জনমনে ভীতি আরো বেড়েছে। যেরকম এই যে ভূমিকম্প, এর সাথে সোশ্যাল মিডিয়ায় এক একজন বিশেষজ্ঞ, সবাই বিশেষজ্ঞ এক এক ধরনের বক্তব্য রাখছেন, সেটা প্রেক্ষিতে আবার সোশ্যাল মিডিয়ার যারা বিজনেস সোশ্যাল করে, মিডিয়াতে আজকাল আরেকটা জিনিস ঘটছে, আমি বলিনি, বলছে এআই দিয়ে ভিডিও তৈরি। না আমি বলছি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফটোকার্ড তৈরি করে আজকে ভূমিকম্প হবে, এই হবে, এইটা করে একটা ইভেন্ট। এরপরে হলো কি, এইটাকে আপনার সোশ্যাল মিডিয়ার অনেকেই যারা ফলোয়ার তারা বিশ্বাস করলো যে এটা একটা গুজব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এটা ঘোষণা করে দিল যে ভূমিকম্পের কারণে সামনে হতে পারে 15 দিনের ছুটি 15 দিনের, এবং তাকে অনুসরণ করে যখন জগন্নাথ অন্যান্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং যারা শিশু তাদের মধ্যে তো এটার একটা বিরাট আতঙ্ক সৃষ্টি হয়, তাদের স্কুলে যখন বন্ধ করে দেওয়া হলো, পরীক্ষা ওই দিন ছিল, বন্ধ করে দেওয়া হলো, তাহলে যারা গ্রামগঞ্জের মানুষ অন্যান্য জায়গায় তারা মনে করলো না, সামথিং রং। এটা তো আরও যে আতঙ্ক ছিল সেটা আরও আমরা প্রশমিত করার না করে আমি আতঙ্কটাকে বাড়িয়ে দিলাম। তাহলে আপনি যেটা বললেন, আসলে জিনিসটা হয়েছে উল্টা। আমাদের সবাই মিলে উচিত ছিল যাতে এই আতঙ্কটা যেটা জনমনের সৃষ্টি হয়েছে, এবং এটা কিন্তু আমি বলবো 6 মাস, 1 বছর, 2 বছরও অনেকের মধ্যে এই ট্রমাটা কাজ করবে। আর্থকুয়েক ফোবিয়া, ভূমিকম্প হয় না কোনো কারণে, হয়তো ঘুমিয়ে আছে, হঠাৎ মনে হলো যে সে ভূমিকম্প হচ্ছে, সে লাফ দিয়ে উঠবে, এই জিনিসটা কিন্তু অনেক দিনের মধ্যে থাকবে। তো এই জিনিসটা যাতে না হয় সেটার জন্য তো আমাদের সবাই মিলে কাজ করতে হবে। এবং সবার প্রতি আমার আহ্বান, যেখানে সরকার এককভাবে, কোনো সংস্থা এককভাবে, কোনো মন্ত্রণালয় এককভাবে করা সম্ভব না, এটা আমাদের সবার এখানে দায়িত্ব। এবং আমি মনে করি যে এটার জন্য আমাদের একটা, এই যে ভূমিকম্পের যেটা বললাম যে ঝুঁকি কমিয়ে আনা এবং রেজিলিয়েন্সিটি করা এবং ভূমিকম্পের যে প্রস্তুতি, এটার জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা যদি সবাই মিলে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা ঢাকা নগরীকে একটা বাসযোগ্য সুন্দর নগরী উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ স্যার। আলী আহমেদ খান, একটি ঘটনা যখন সামনে আসে সেটি নিয়ে আমরা খুব চর্চা করি, সেই ঘটনাটা পর মুহূর্তেই চলে যায়, তারপর সেটি ভুলে যাই। মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছি, বড় চ্যালেঞ্জ, মোটা দাগে অনুষ্ঠান শেষ করব। চ্যালেঞ্জগুলো আসলে কি, সেগুলো কিভাবে ওভারকাম করা যায়? চ্যালেঞ্জ বর্তমান যেটা আমি মনে করি যে ভূমিকম্পর যেটা ইমিডিয়েটলি, কারণ আমি যে প্রথম বলেছিলাম ভূমিকম্প মানুষকে মারে না, কিন্তু দুর্বল স্থাপনাই মানুষকে মারে আসলে। সুতরাং এমনলি আমার বিল্ডিংগুলো ইমিডিয়েটলি অ্যাসেসমেন্ট করে এগুলোকে ইঞ্জিনিয়ারিং সলিউশন রেট্রোফিটিং করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, চ্যালেঞ্জ হতে পারে যে যেহেতু আমাদের আশেপাশে খোলা জায়গা নাই আসলে, এটা একটা বড় সমস্যা। কারণ ভূমিকম্পের মানুষ আশ্রয় নেবে কোথায় আসলে? এই ভূমিকম্প 1 দিন বা 2 দিন পর আবার হতে পারে, সেই আশ্রয়ের ওপেন স্পেসটা বের করতে হবে সিটি কর্পোরেশনের মাধ্যমে। এবং সেটা প্রয়োজন। চ্যালেঞ্জগুলো আরেকটা হলো কি, আমাদেরকে যেখানে মনে করেন হসপিটালগুলো আছে, হসপিটাল, তারপর কমিউনিটি সেন্টার, স্কুল, এগুলোকে রেট্রোফিটিংয়ের ব্যবস্থা করতে হবে। এগুলো রেট্রোফিটিং খুব একটা কস্টিংয়ের জন্য যদি করতে হয়, এগুলোকে দরকার হলে গভর্নমেন্ট ফান্ডিং করবে আলাদা করে, এবং মানুষকে লোন দিবে আসলে, ইন্স্যুরেন্সের মাধ্যমে কাভারেজ করতে হবে, সেটার ব্যবস্থা নিতে হবে ইমিডিয়েটলি। এটার জন্য একটা আর একটা হলো সমস্যা, যেখানে হচ্ছে কি, কারণ যেহেতু আমাদের এই অনেক বিল্ডিং ভাঙতে পারে, সেখানে একটা পলিটিক্যাল উইল দরকার আছে। অনেক সময় তো এমন অবস্থা হচ্ছে যে বিল্ডিং ভাঙা যাচ্ছে না, সেখানে অথরিটি কাজ করছে, অথরিটির চেয়ে দেখা যায় পাবলিকের তার শক্তি বেশি হয়ে যায়। শুধু এখানে একটা স্ট্রং পলিটিক্যাল উইল থাকবে। বর্তমানে আমাদের যে রাজনৈতিক একটা নতুন প্রেক্ষাপট হচ্ছে, সেখানে কিন্তু একটা পলিটিক্যাল পার্টিতে তাদের একটা ম্যানিফেস্টো রাখতে পারে যে আমরা পাবলিক সেফটিটা আগে দেখবো। কারণ পাবলিক সেফটি না করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু বিশেষ করে দেখবো যে আমাদের উন্নয়ন হচ্ছে দেশে, কিন্তু পাবলিক সেফটি ইন্ডেক্সে আমার পিছনে পড়ে আছে। সুতরাং প্রত্যেকটা লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। সেই পরিপ্রেক্ষিতে মনে হয় গভর্নমেন্টের পলিটিক্যাল উইলের একটা দরকার রয়েছে। স্যার যেটা বলে সামাজিক আন্দোলন, হয়তো আমি এটা অন্যভাবে বললাম আসলে, সেটা একটাই। আর ওভারঅল
কমিউনিটি প্রিপেয়ারনেসটা কোনো এটা ইমিডিয়েটলি শুট করতে পারে, এটার জন্য কোনো বাজেট লাগবে না, জাস্ট গভর্নমেন্ট একটা স্ট্রং অর্ডার লাগবে যে রেগুলার ড্রিল করছি কিনা সেটা আছে। আর আমি ওভার যেটা বললাম যে আমাদেরকে যে বিভিন্ন এজেন্সি যখন কাজ করবে এর মধ্যে সমন্বয়টা বাড়াতে হবে। তার জন্য কিন্তু আমাদের যেটাকে বললাম ন্যাশনাল অপারেশন সেন্টারগুলোকে অ্যাক্টিভেট করা উইথ এ গুড কমিউনিকেশন সিস্টেম, সেটার প্রয়োজন রয়েছে। এইভাবেই কিন্তু আমরা হয়তো একাধারে আমরা কী রিস্ক রিডাকশনের জন্য ব্যবস্থা নিতে পারি, আর এমার্জেন্সি রেসপন্সটা কীভাবে এফেক্টিভ করা যায়, হসপিটালগুলো কীভাবে করতে পারে আরও এফেক্টিভ সেটা করতে হবে। সেখানে কিন্তু আমার ইভেন মোবাইল হসপিটাল করে রাখতে হবে, মোবাইল হসপিটাল করে করতে হবে। মোবাইল হসপিটাল করার জন্য কিন্তু আমাদের কিন্তু আলাদা কোনো অপারেশন সেন্টার করতে হবে, মোবাইল গাড়িতে করা যাবে সেভাবে ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের কিন্তু রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা রোগী নিতে পারবো না, সেটা একটা বড় একটা ফ্যাক্টর। আর প্রাইভেট পার্টনারশিপ যেগুলোর মাধ্যমে আমাকে এগুলোকে সবাইকে এঙ্গেজ করতে হবে, যে কেউ লজিস্টিক সাপোর্ট দেবে, কীভাবে আমরা কমিউনিটি বেস করবো সেটা। কারণ এলাকা ভিত্তিক যখন একটা দুর্যোগ হবে এটা ন্যাশনাল লেভেলে কভার করতে হবে আসলে। কারণ দুর্যোগ কিন্তু কোনো একটা পুরো বাসা হবে না, এটা একটা ন্যাশনাল লেভেল। সুতরাং এখানে সরকারিভাবে এই একটা স্ট্রং একটা পলিসি সাপোর্টের মাধ্যমে এই দুর্যোগগুলোকে মোকাবেলা করা যায়, তার জন্য একটা সমন্বয় এবং ন্যাশনাল একটা স্ট্র্যাটেজি রাখতে হবে, এবং সেভাবে কিন্তু আরও বাস্তবায়ন করতে হবে আমাদের ফেজ ওয়াইজ ফেজ আর কি। নিশ্চয়ই। ডক্টর আখতার মাহমুদ, আপনার পর্যবেক্ষণ দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। স্যার বলছিলেন করতে হবে, এখন আমরা হবে পর্যায়েই রয়েছি। আমি রাজুক বলেন বা বিভিন্ন সংস্থার প্রতিবেদনগুলো দেখছিলাম এই ভূমিকম্পের পরে। ঢাকা শহরের কেউ বলছেন 40%, কেউ বলছেন তারও বেশি ভবনগুলো পুরনো এবং এখনও মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই বাস্তবতায় আসলে আমাদের সময় কি হাতে খুব বেশি রয়েছে? সময় তো নাই, যেটা ছিল সেটা তো চলে গেছে বহু আগে। আমরা যেভাবে রেসপন্স করার দরকার ছিল সেভাবে তো রেসপন্স করতে পারিনি। আমার কাছে যে জায়গাটা জোর দেওয়া প্রয়োজন মনে হয়, অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, সেটা তো অফকোর্স থাকতেই হবে, সেটা গ্রামারের মধ্যেই আসে, সেটা থাকবে। আমি জোর দিতে চাই কমিউনিটিকে। আমি একটা কোর্স পড়াই, সেটা হচ্ছে কমিউনিটি বেসড ডিজাস্টার ম্যানেজমেন্ট। আজকে আমার ক্লাস ছিল বুয়েটের জিটপাসে। তো কমিউনিটিকে আমি জোর দিতে চাই যে কমিউনিটি কীভাবে রেসপন্স করবে যে কোনো ডিজাস্টার, সেটা আর্থকুয়েক হোক, সেটা ফায়ার হতে পারে বা অন্যান্য যে কোনো বিষয়। কমিউনিটি যদি তার অ্যান্টিসিপেটরি একটা প্ল্যান তৈরি করে রাখতে পারে যে আমার কার কী করণীয় এবং কোন পর্যায়ে আমি কি করব, এবং যখনই ওই ডিজাস্টারটা ট্রিগার করে তারপর পরেই অন্যান্য সকল ধরনের কাজ যেন শুরু হয়ে যায়। এটা কমিউনিটি থেকে যত সুন্দর করে এটা করা যাবে, এটা ওই যে মানে আলী ভাই বলছিলেন যে গভর্নমেন্টের মেশিনারিজগুলোর মধ্যে কোঅর্ডিনেশন তৈরি করতে করতেই অনেক সময় লেগে যাবে, যেটা অলরেডি কমিউনিটিতে মানে আগেই আমাদের একটা অ্যাগ্রিড প্ল্যানের মধ্যে চলে আসে। যদি আমরা ওই জায়গাটায় জোর দিই, এই জায়গাটায় জোর দেওয়া দরকার, সিরিয়াসলি জোর দেওয়া দরকার। এখন আমি অনুষ্ঠানের শুরুর কথাটা শেষ দিয়ে একটা মানে কনক্লুশনে নিয়ে আসতে চাই। স্যার বলছিলেন যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা লাভ দিয়েছে। কেন লাভ দিয়েছে? তার কারণ হচ্ছে সে এটা সম্পর্কে ভালো করে জানেই না, কিন্তু আপনি প্যানিক তার মধ্যে কাজ করেছে। যেখানে ঘন ঘন এরকম ভূমিকম্প হয়, যে বাচ্চাগুলোকে ক্লাসে স্কুলেই শেখানো হয়, কমিউনিটি থেকে শেখানো হয়, বাসা থেকে শেখানো হয়, সে কিন্তু মোটেই এরকম আচরণ করে না। সে কিন্তু জানে সে কী করতে হবে। সে প্যানিকও হয় না, সে দৌড়াদৌড়িও করে না, সে লাভ দেয় না, সে হেডলেস চিকেন আচরণ করে না। এটাকে বলে হেডলেস চিকেন। এই হেডলেস চিকেন আচরণ করা যাবে না, তাহলে আপনার ক্ষতিটা বাড়বে। তাহলে ইনভেস্টমেন্ট যদি আপনি প্রিপেয়ার্ডনেসে 1 টাকা খরচ করেন, 100 টাকা রিটার্ন দিবে আপনার ফলাফলে। আপনি রেট্রোফিটে 10 টাকা খরচ করেন, আপনার বিল্ডিংটা ভাঙবে না, 100 টাকা সেভ হয়ে যাবে। তো বিষয়গুলো ওরকম, আপনার প্রিপেয়ার্ডনেসের প্রতি অনেক জোর দিতে হবে। আর প্রিপেয়ার্ডনেসের সাথেই হচ্ছে আপনার সিটিটাকে রেজিলিয়েন্ট করা। এখন রেজিলিয়েন্ট মানে করাটার জোর দেওয়া, আর হচ্ছে তার সাথে সাথে এই কমিউনিটিকে এঙ্গেজ করা, কমিউনিটিকে এডুকেট করা, তার করণীয়গুলোকে জানা। এগুলোর জন্য খুব বেশি খরচ লাগে না স্যার, খুব বেশি খরচ লাগবে না। যেটা সিডিএমপিতে স্যার বলছিলেন যে ডিজাস্টারটা হয়ে যাওয়ার পরবর্তীতে কোন কোন খাতে কত টাকা ইনভেস্ট করতে হবে, বিগ বাজেট করতে হবে, সেটা হচ্ছে অনেক সহজ এই কাজটা শুরু করা। বাংলাদেশে আপনি যদি পাবলিক হেলথের কথাও ধরেন, টাউন প্ল্যানিংটা শুরু হয়েছিল পাবলিক হেলথের আন্দোলন থেকে। তো পাবলিক হেলথের যদি কথা চিন্তা করেন, আমরা একটা রোগ হবে, তারপর পরে কিওরটা কিভাবে করবে তার জন্য হসপিটাল এটা সেটা মেডিসিন এগুলোর আয়োজন নিয়ে বসে থাকি।
কেন না হবে সেটার জন্য আমরা কিন্তু তেমন কিছু করি না। আমার বাতাসটা ক্লিন রাখা, পলিউশনটা কম করা, ওয়াটার পলিউশনটা কম করা, ডিজিজের স্প্রেডটা কম করা, আলো বাতাস যেন বাড়ির ভিতরে ঢুকতে পারে, এই ব্যবস্থাগুলোর প্রতি আমাদের মনোযোগ নাই। আমরা কিভাবে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগিয়ে বিল্ডিং তৈরি করতে পারি সেই কাজে থাকি, অথচ সানলাইটটা যদি আসে আপনার রোগশোক কম হয়ে যাবে। তো আমি বলছি প্রিপেয়ার্ডনেসের জায়গা, প্রস্তুতি, এটাই হচ্ছে আমার সর্বশেষ মন্তব্য। নিশ্চয়ই। ডক্টর আক্তার মাহমুদ, অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার স্যার, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, ভালো থাকবেন। অন্যদিন নিশ্চয়ই আপনার পরামর্শ আরও নেবার চেষ্টা করব। আজ আপনাকে আর সময় দিচ্ছি না, এ পর্যন্তই। আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান, অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। অন্যদিন নিশ্চয়ই কথা বলবার সুযোগ হবে। দর্শক, আতঙ্ক নয়, সচেতন হয়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করার একটা মনস্তান্ত্রিক লড়াই যে রয়েছে সেটি আসলে তৈরি করতে হবে, এমন বাস্তবতা রয়েছে। এই ছিল আসলে আজকের দেশ ভাবনায়। এই মুহূর্তের বাংলাদেশে শুভরাত্রি।